হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা শাহের মুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৭০। উপন্যাস মির্জা শাহের মুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। এই উপন্যাসের আগে সকল পর্বগুলি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো এদিক ওদিক কথা আমি আর না বাড়িয়ে সোজাসুজি গল্পের পর্বে আসছি। ওকে ফাইন বেব, তাহলে চল দুজন মিলে হ্যাঙ্কি প্যাঙ্কি করি, তাপমাত্রা বাড়িয়ে দিই ঘরে, তারপর ক্লান্ত হয়ে গেলে না হয় একসঙ্গে ঘুমিয়ে পড়ব। ওকে। চোখ দুটো বিস্ফারিত রূপ ধরল সপ্তদশীর, চোখ মুখে লেপটে গেল ভরকানো ছাপ, ভয় বাড়ল অন্তঃকোণে, সর্বাঙ্গে বইতে লাগলো মৃদু ঝঙ্কার। ক্রূর মানবের মুখ অভিব্যক্তি স্পষ্ট নয়, ঠোঁটের কোণে ঝুলছে তির্যক বাঁকা হাসির রেশ। সপ্তদশীর উদার বরাবর ছুঁয়ে রাখা তার শক্ত হাতের রুক্ষ তালুখানা ধীরে ধীরে গভীর করছে নিজেকে। আলগোছে খামছে ধরেছে মাহির পরনের পাতলা কুর্তাটা। সহসা কেঁপে ওঠে মাহি, চোখ দুটো খিচে তক্ষুনি আঁকড়ে ধরে যুবকের পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত। কণ্ঠ খাদে নামিয়ে অস্বস্তি নিয়ে বলে ওঠে, প্লিজ হাত সরান। রূঢ় মানব নিস্পৃহ, নির্লিপ্ততা ছড়িয়েছে তার দৃষ্টি। মানবীর অমন অনুনয়কে এক প্রকার দুচ্ছাই করে দিয়ে যুবক আগালো আরেকটু। বেপরোয়া হাতের স্পর্শ টানল সপ্তদশীর জামার ফাঁক গলিয়ে। তার রুক্ষ হাতের রুক্ষ থালুর উষ্ণ পরশ পরপরই স্থির হলো মানবীর মেধহীন মসৃণ উদরের চামড়ায়। মুহূর্তে সর্বাঙ্গে ঝঙ্গা দিয়ে ওঠে মাহির, নিঃশ্বাস আটকে যায় কণ্ঠার সন্নিকটে। এক অদ্ভুত বিভীষিকাময় হাহাকারে কম্পিত হয় রমণের হৃদমাজার, ক্ষুণ্ণ হয় নারী মর্যাদা। মানবীর তক্ষুনি ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করল নিজ অধর। চোখ দুটো কুঁচকে নিয়ে নিজেকে শান্ত করবার প্রয়াস চালালো বেশ। এরই মধ্যে উদরের চামড়ায় দোল খেয়ে উঠে হৃদয় মানবের শক্ত আঙুলগুলো। আশ্চর্য, মাহি থামালো না তাকে, উল্টো চোখ দুটো খিচে ঠোঁট কামড়ে নীরবে দিচ্ছে অশ্রু বিসর্জন। আহত মানব ধীরে ধীরে মাথা উঁচায় সামান্য, নিষ্ভাব দৃষ্টিযুগল একত্রে নিক্ষেপ করলো মানবীর ক্রন্দনরত মুখ পানে। কিয়তক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে রূঢ় মানব আলগোছে মাথা এগিয়ে আনলেন, নিজের আহত ঘাটটা পেছনে রেখে আলতো করে নিজ মুখটা ঠেকিয়ে রাখলো মাহির গলার কাছে। এক হাতে সপ্তদশীর উদার ছুঁয়ে রেখে অন্য হাতটা স্নিগ্ধ ভঙ্গিতে নিয়ে গেল মেয়েটার ঘাড়ের নিচ দিয়ে। অতঃপর এক অবেদ্য বেষ্টনে মানবীকে নিজের সঙ্গে সযত্নে আটকে ধরে নিঃশ্বাস টানল মুগ্ধ। মাহির গলার কাছে অসহনীয় কায়দায় নাক ঘষে টানল জোরালো নিঃশ্বাস। কণ্ঠে উদ্ভট মোহবিষ্টতা ঢেলে হিস হিসিয়ে আওড়ালো, তোর উপর একছত্র অধিকার কেবল আমার শিগ্নরা, আর আমার সকল একছত্র অধিকারকে দখল করার কৌশল হিসেবে আমি কেবল জোর জবরদস্তি বুঝি। ধৈর্য, নীতিবাক্য, ন্যায় অন্যায়, এভরিথিং আর জাস্ট ফাকিং ননসেন্স টু মি। যা আমার তা আজ হোক, কাল হোক, কিংবা বছরের পর বছর হোক, তা কেবল আমারই থাকবে। আমি এমনই শিগ্নরা, ছাড় দেয়া কিংবা ছেড়ে দেয়া আমার রুলসে নেই। আমি কেবল বুঝি কেড়ে নেয়া, যা একবার চোখে ধরবে তাই ছিনিয়ে নেওয়া, হোক না অন্যের কলিজার টুকরো কিংবা তার চেয়েও দুর্লভ্য কিছু। আমি কেবল বুঝি নিজের দখলদারিত্ব স্থাপন করা, হোক তা কারো অনিচ্ছায়, জোরপূর্বক। তোকে আমার লাগবে সিগনোরা, ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। আমার জন্য হলেও তোকে আমার লাগবে, এজন্য তোর সঙ্গে জোর জবরদস্তি করতে হলেও করব। আই ডোন্ট হ্যাভ আ মিনিমাম কেয়ার অ্যাবাউট দ্যাট। আর মাত্র 10 দিন, তারপরেই তুই সম্পূর্ণরূপে আমার হবি, শুধু আমার। এ পর্যায়ে রমণীর ছলছাল চোখঝোড়া পর্দা সরালো নিজেদের। প্রস্তরখণ্ডের ন্যায় শটান হয়ে রইল সে, হাত দুটো মুষ্টিবদ্ধ, গলার কাছে নাক ঘষছে মুগ্ধ, তবু অনুভূতিহীন মাহিম। আবেগশূন্য কণ্ঠে আচমকা গুমড়ে উঠল মেয়েটা। এত কিছু না বলে সোজাসাপটা বললেই পারতেন, আমায় পরিপূর্ণরূপে ভোগ করায় আপনার একমাত্র লক্ষ্য। এক লহমায় স্থবির হলো মুগ্ধ, চট করে থামালো নিজের কার্য, তড়িঘড়ি করে মুখ উঠিয়ে রূঢ় দৃষ্টিতে তাকালো মাহির মুখ পানে। রমণের উদার হতে হাতখানা সরিয়ে এনে ওদের সন্তর্পণে রাখলো মেয়েটার রক্তিম আভায় ছেয়ে থাকা কপলে। দৃঢ় চোয়ালে বেশি টান টান করে নিয়ে আচমকা চিরবিরিয়ে বলল, না, একদম না। তুই ভুল বললি সিগনোরা। তোকে ভোগ করার যদি হতো আমার একমাত্র লক্ষ্য, তবে তুই এতদিন অবধি সুস্থ থাকতি না চাসমিস। আমি চাই তোর দেহের সাথে তোর হৃদয়টাও আমার আধিপত্য স্বীকার করুক। তা যদি আগে দেহ থেকে শুরু হয় তবে তাই হোক। দেহে দাগ পড়লে অন্তরে সে দাগের পরিস্ফুরণ ঘটবে। ধীরলয়ে চোখ তুলল মাহি, তার অশ্রুসিক্ত নয়নচোরা ফের রোবালো রূঢ় মানবকে। কণ্ঠে নিগুড়তার ছাপ, তার মুখাবয়বে হাহাকারের পরিতুষ্টি। অন্তঃকোণে সংগঠিত হাহাকার যেন ঠেলে বেরিয়ে এলো অধরের ফাঁক গলিয়ে। আধিপত্য? কিসের আধিপত্য? অন্তর কখনো কারো জোরপূর্বক আধিপত্য স্বীকার করে না অধীর রায়।
দেহে অনিচ্ছাকৃত দাগ পড়লে অন্তরে জমে বিষাক্ত ক্ষত, যে ক্ষতের গভীরতায় পরবর্তী এক আকাশসম ভালোবাসা এবং আবেগের প্রলেপ ল্যাপটালেও তা কোনো দিন মিটবে না। না মিটবে জোর করা মানুষটার প্রতি দুর্বোধ্য ঘৃণা। আপনি আমার দেহ চান, তা নিন, তবে দয়া করে আমার অন্তরে নিজের আধিপত্য চাইবেন না, তা আমি মরে গেলেও হতে দেব না। চোখ রেঙে গেল রুর মানবে। মাহির মসৃণ গালে আগলে থাকা হাতটা পরক্ষণে সাহসে আঁকড়ে ধরল সপ্তদশীর নরম গ্রীবাদেশ। মাহি নিষ্পৃহ, নিজেকে ছাড়ানোর কোনোরূপ উজাটান নেই তার মধ্যে। চোখ দুটো অটল। মুগ্ধ কেমন কটমট করছে দাঁত। পরপরই হিংস্র বাঘের ন্যায় গর্জন তুলে বলে ওঠে, অবাধ্য হোস নামে, নইলে ভাবাবেগে তীব্রতহনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব তোকে। তা আপনি পারবেন বটে, তবে জেনে রাখুন, আপনি আমার দেহটাই পাবেন, শুধু অন্তরে ঠাঁই নয়। ঠোঁটের কোণে তির্যক বাঁকা হাসির রেশ ফুটালো মুগ্ধে। দৃষ্টিতে নামল প্রগাঢ়তা। মুখভঙ্গিতে দৃঢ়তা বজায় রেখে নাক ঢোকাল মাহির সরু নাকের ডগার। সে তাই কিয়তক্ষণ নাক ঘষে হাঁচকি স্বরে আওড়ালো, আপাতত দেহটা হলেই চলবে মাই গার্ল, বাকিটা না হয় পরবর্তীতে হাসিল করে নিব। মুখ কোচকায় মাহি ঝাঁঝালো কণ্ঠে প্রত্যুত্তর করল, আই সোয়ার ইউ আর এ ব্লাডি টক্সিক ফেলো। নীরবে ঠোঁট পিষে হাসল মুগ্ধ। ধীরালয়ে অধর আঁকালো মাহির তীর তীর করে কাঁপতে থাকা অষ্টপুটের কাছে। রয়েছে নিজ রুক্ষ অধর যুগল মেয়েটার নরম তুলতুলে অষ্টপুটের সনে ঠেকিয়ে রেখে মুগ্ধ খানিক অস্ফুষ্টে আওড়ালো, দেন ইউ ক্যান কল মি ইয়োর টক্সিক ড্যাডি সিগনোরা। ভ্রুজোড়া কুঞ্চিত হলো মাহি। বিহব্বলিত ভং ধরতে আচানক সুপ্ত আবেগে তার নরম অধৈর্যগ একত্রে আঁকড়ে ধরে রুরমানব। উন্মত্ত গভীর চুম্বনে লিপ্ত হয়ে কুণ্ঠিত করে মানবীকে। হাঁসফাঁস বাড়ল মাহির। সর্বোচ্চ চেষ্টায় দুহাত দিয়ে ঠেলতে লাগলো মুগ্ধের প্রশস্ত রক্ষ বক্ষভাঁজ। কিন্তু বালাই ষাট, পাহাড় সম বলিষ্ঠ পুরুষ টললও না এই পর্যন্ত। সে মত্ত নিজ কাজে। তার বেপরোয়া হাত দুটো ছন্নছাড়া হয়েছে আজ। বিশৃঙ্খলা কায়দায় ছুঁয়ে দিচ্ছে রমণীর মেদহীন মসৃণ উদর ঘেঁষা অঞ্চল। মাহি কুণ্ঠিত, বুকের ওঠানামার গতি জোরালো তার। চোখ খিচে সহ্য করা ছাড়া আপাতত উপায়হীন সে। প্রায় লম্বা সময় ধরে চলমান অধর কর্মের প্রতিমধ্যে হুট করে জিহ্বায় ক্ষারীয় স্বাদ অনুভূত হলো রুরমানবের। তৎক্ষণাৎ কুঁচকে গেল তার কপাল। চোখ দুটো সহসা খুলে গেল পরপরই। দৃষ্ট তাক হলো ক্রন্দনরত রমণীর পেল্লব মুখপানে। মাহির নড়চড় নেই। প্রস্তরখণ্ডে নাই শক্ত হয়েছে তার ক্ষুদ্র বদন। তক্ষুনি হুঁশ ফিরল মুগ্ধের। তড়িঘড়ি করে মুক্ত করল সপ্তদশীর নরম তুলতুলে অধর যুগল। পেল্লব মুখখানায় ওপর নিচ মুখটা সামান্য ঝুঁকিয়ে রেখে হাত ছোয়ালো মসৃণ গালে। সে তাই আলতো অঙ্গিকে চাপড় বসিয়ে ক্ষীণ স্বরে ডাকল, জাসমিস, হে লুক অ্যাট মি, চোখ খোল না জাসমিস। ক্ষীয়মান গতিতে শ্বাস প্রশ্বাস চলছে মাহির। চোখ দুটোর কার্নিশ এখনও সিক্ত। বোধহয় ফের জ্ঞান হারিয়েছে দুর্বল মানবী। এখানে আমি একটা কিছু বলতে চাই। ভাই এ কী রাক্ষস, রাক্ষসী, একে রাক্ষসী বলা চলে। ভাই একটা সামান্য কিসেই মানুষকে অজ্ঞান করে দিচ্ছে। দ্যাটস নট গুড। এরকম রাক্ষস, বাবারি বাবা। মুগ্ধ ফোঁস করে নিঃশ্বাস ফেলল তক্ষুনি। সেই নিঃশ্বাসের উষ্ণ ঝাপটা গিয়ে তোল খেল মেয়েটার পেল্লব মুখখানায়। দৃষ্টি সরু করল মুগ্ধ। গভীর দৃষ্টি অবলোকন করতে লাগলো নিস্তব্ধ মেয়েটাকে। সপ্তদশের তুলতুলে অধৈর্যগুলোর ওপর দিয়ে যেন ঝড় বয়ে গিয়েছে ইতিমধ্যে। সে কিনা যাচ্ছে তাই অবস্থা তাদের। ঠোঁটের কোণে বসেছে গোটা কত ক্ষতের চিহ্ন। রক্ত জমাট বেঁধেছে বহু জায়গায়। কাল সেটা দাগ পড়বে বোধ হয় সকাল হতে না হতেই। মুগ্ধ নিষ্প্রভতার স্বরে তাকিয়ে রইল সেদিকে। রুক্ষ হাতের বৃদ্ধা আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল মেয়েটার আহত অধর যুগল। সে তাই খানিক আঙুল বলিয়ে আনমনে বিড়বিড়ালো, তুই এতটা শান্তশিষ্ট দুর্বল বলেই হয়তো আমি এতটা রূঢ় বিষাক্ত। কেননা ইতিহাস সাক্ষী, প্রতিটি মানুষ তার বিপরীত ব্যক্তিত্বের অধিকারের ওপর ধাবিত হয়। এই যেমন আমি হলাম। তুই মান বা না মান, তুই সারা জীবন কেবল আমারই থাকবি সিগনোরা। একবার যেহেতু মস্তিষ্ক বলেছে তোকে আটকাতে, সেহেতু আজন্ম তোকে বন্দি করেই রাখবো। তোর পুরো দুনিয়া জুড়ে কেবল আমার অস্তিত্বই থাকবে। বিপরীতে তোর আর আমার মাঝে যারাই আসবে তাদের নিজ হাতে মৃত্যুর সাথে সাক্ষাৎ করাবো আমি। সবার আগে নিঃশেষ করবো তোর পুরো পরিবার পরিজনকে, যাতে আমাকে ছেড়ে দেবার চিন্তাও কোনোদিন তোর মাথায় না আসে। মসৃণ পাপড়িবদ্ধ চোখ দুটিতে ধীরালয়ে কম্পন ধরল সপ্তদশী। দীর্ঘ নিদ্রার গভীর আবরণ হতে চোখ দুটো এক প্রকার টেনে হিঁচড়ে খুলছে সে। পিটপিট করে দৃষ্টি অন্যমনস্ক কায়দায় তাকাচ্ছে চারপাশে। গোলাকার মখমলি বিছানায় তার ডুবন্ত ক্ষুদ্র বদনখানি আড়মোড়া ভাঙতে ব্যস্ত।
ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হতে লাগাচ্ছে বহুক্ষণ। তবে খানিক বাদেই মানবীর মস্তিষ্কে তড়াক করে উঠল গতকাল রাতের সম্পূর্ণ ঘটনা প্রবাহ। অমনি ভরকে গিয়ে পাশে ফিরে মাহি, কিন্তু পরক্ষণেই কুঞ্চিত হলো তার দৃষ্টি। পাশে কেউ নেই, রুরমানব তো দূর, তার টিকিটাও নেই। মাহি কপাল গোছায়, কৌতূহলী ভঙ্গিতে ধীরলয়ে উঠে বসে শোয়া ছেড়ে। মাথাটা খানিক এদিক ওদিক বাড়িয়ে সতর্ক দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশ। পরপরই সপ্তদশীর বোধগম্য হলো রুরমানব আশেপাশে নেই। এ সুযোগটায় কাজে লাগাতে তৎপর মাহি চটজলদি বিছানা হতে পা দুটো নামিয়ে ঠেকালো শীতল কাঁচের মেঝেতে। একটুখানি শীতল স্পর্শ পায়ের উষ্ণতালো স্পর্শ করতেই শিরশিরিয়ে ওঠে মানবীর ক্ষুদ্র কায়া। এক আধবার পা দুটো গুটিয়ে নিলেও পরক্ষণে তা ফের ঠেকালো মেঝেতে। ছটপট কায়দায় টলমল দেহখানি হুট করে ছুট লাগালো দরজার কাছে। বন্ধ দরজার সম্মুখে এসে দাঁড়াতেই ফের থেমে গেল মাহি। হাত রাখলো দরজার ডিজিটাল সেন্সরযুক্ত নবের গায়ে। শরীরের জোরে তা টানতেই মানবীর বোধগম্য হলো দরজাটা লক করা। নবের গায়ে আটকে রাখা সেন্সরের পর্দায় ইতিমধ্যেই ভেসে উঠেছে ফিঙ্গারপ্রিন্টের নকশা। অর্থাৎ নকশা বরাবর কাঙ্ক্ষিত ফিঙ্গারপ্রিন্ট না বসলে খুলবে না এই দরজা। মাহি পড়ল বড্ড বিপাকে। অস্থিরতায় হাত চলে গেল ললাটে। কিভাবে কি করবে উপায় খুঁজতেই মানবী আনমনে নিজের বৃদ্ধা আঙুলখানা আলতো করে ছোঁয়ালো নকশা বরাবর। ঠিক তখনই তাকে এক আকাশসম হতবাকতায় ডুবিয়ে দরজাটা কেমন খট করে খুলে গেল। এহেন কাণ্ডে বিস্মিত মাহি বোকা বনে তাকিয়ে রইল সদ্য খুলে যাওয়া দরজাটার পানে। প্রহর কাটল এরূপ হতবম্বতায়। পরপরই সপ্তদশীর সতর্ক পদযুগল তড়িঘড়ি করে বেরিয়ে গেল কক্ষ থেকে। গাঢ় নিস্তব্ধতায় মুড়িয়ে আছে প্রশস্ত করিডরটি। স্বচ্ছ কাছের তৈরি মেঝেতে বড্ড সতর্কতায় হাঁটছে সপ্তদশী। ভয়ত দৃষ্টিযুগল এদিক ওদিক ঘোরপাক খাচ্ছে বারংবার। কোনো মতে একবার ঘুরে ঘরে ঢুকতে পারলেই হলো। আজ আর ভুলক্রমেও বাইরে বেরোবে না সে। এহেন পণ নিয়ে কাপত্রয়ী এগোচ্ছে। এরই মধ্যে পেছন থেকে একখানা শক্তপোক্ত হাতের রুক্ষ তালুর ঝাঁঝালো স্পর্শে সে আচানক আঘাত হানল বোকা মানবীর পৃষ্ঠদেশের সুডৌল স্পর্শকাতর অঙ্গে। অমনি তীব্র ব্যথায় বিকৃত হয়ে রমণীর পেল্লব মুখখানা কুঁচকে গেল নাক মুখ। তক্ষণি দুহাতে নিজের সুডৌল ত্বকে হাত ডলতে ডলতে মানবীর শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। অমনি মুখোমুখি হলো রুর মানবের সানে। এলোমেলো চুল তার কোনো মতে টেনে টুনে ছুটি স্বরূপ আটকে আছে পেছনে। গায়ে জড়ানো কালো রাঙা ওভারকোট, ভেতরে পড়েছে একখানা কালো ফিনফিনে শার্ট। তার আবার সবগুলো বোতাম আলসে হাঁ করে খুলে রাখা। বেশভূষা দেখে মনে হচ্ছে মানব বোধহয় যাচ্ছে কোথাও। তবে পথিমধ্যে করে বসেছে নিজের উদ্ভট বেয়াদবি। পিয়ার্সিং করা ভ্রুখানা উঁচিয়ে তাকিয়ে আছে মাহির পানে। ঠোঁটের কোণে বসেছে ক্যানাইন দাঁতের পরশ। দৃষ্টির তীক্ষ্ণতা লেপ্টে মানব দুহাত বাঁধল বুকের কাছে। তৎক্ষণাৎ মেজাজ খিঁচল মাহির। ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, লজ্জা করে না আপনার বেহায়ালো? যখন তখন আমার মতো হাঁটুর বয়সে একটা মেয়ের সঙ্গে এমন বেহায়াপনা করতে? জিভের ডগায় গাল ঠেলল মুগ্ধ। দৈবাত শক্তিতে ঘাটটা আনমনে কাত হলো তার। পায়ের অসামান্য গতিতে একলহমায় এগিয়ে এসে এক হেঁচকা টানে আঁকড়ে ধরল সপ্তদশীর বাঁকানো কটিদেশ। হাতের জোরে মানবীর পা দুটো ঝুলে গেল শূন্যে। আটকে গেল রুর মানবের রুক্ষ বক্ষভাজের সনে। সাপের ন্যায় মোচাচ্ছে মাহি। অস্বস্তি ঘৃণায় লুটোপটি খেয়ে দু হাতে ঠেলছে লোকটাকে। অথচ মুগ্ধ নির্বিকার একদৃষ্টে তাকিয়ে আছে মাহির পানে। ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসির রেশ টেনে মানবীর মুখের ওপর সামান্য ফু দিয়ে দুষ্টু কণ্ঠে শুধালো, লজ্জা? হোয়াট দ্য ফাক ইজ দিস বুলশিট? আমার জানা মতে আমার ডিকশনারিতে এমন কোনো শব্দ এখনো আসেনি বান্দির মেয়ে, আর না কোনোদিন আসবে। কজ আই এম এ পিওর ইয়ার্নার উইথ এ শার্প অ্যান্ড ডার্টি মাইন্ড হটি। সো বি প্রিপেয়ার্ড। মুখ বাঁকায় মাহি চিরবিরিয়ে প্রত্যুত্তর করে, আপনি ইয়ার্নার না আলফা তা জেনে আমি কি করব? নিজের ব্যক্তিত্ব নিজ অবধি সীমাবদ্ধ রাখুন। আমি আপনার কোনো কিছু জানতে ইন্টারেস্টেড নই। নাটকীয় ভঙ্গিতে মুখ বানালো মুগ্ধ। অঘোষিত কায়দায় ভ্যাংচালো মেয়েটাকে। তা দেখে মাহি রণমূর্তি ভাব ধারণ করতে গেলেই মুগ্ধ আগ বাড়িয়ে বলে ওঠে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আয়, ব্রেকফাস্ট করবি, আই এম ওয়েটিং। মুহূর্তে শান্ত হলো মানবী। বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দেবার উদ্দেশ্যে ত্রস্ত মাথায় নাড়িয়ে শুধালো, ওকে, নিচে নামান আমায়, আমি ফ্রেশ হয়েই আসছি। এন শান্ত প্রত্যুত্তরে ভ্রু গোটায় মুগ্ধ। কেউ এতক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। পরক্ষণে সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, কাহিনী কি? এত তাড়াতাড়ি মেনে গেলি যে? তরাক চোখ কুচকে তাকায় মাহি। অতিষ্ঠ গলায় বলে ওঠে, আশ্চর্য, মারলেও সমস্যা, না মারলেও সমস্যা। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো আপনি কি চান? মুখ অভিব্যক্তি ধরাছোঁয়ার বাইরে মুগ্ধের দৃষ্টিতে নামলো গভীরতা।
এক হাতে সযত্নে মেয়েটার পাতলা বাঁকানো কোমর আঁকড়ে রেখে অন্য হাতটা আলতো করে উঠিয়ে আনলো মানবীর গাল বরাবর। কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে পরপরই আওড়ালো, তুই এখন যেমনটা আছিস সারা জীবন তেমনটাই থাকিস সিগনোরা। আমি কিছু বললে তর্ক করবি, ঘাটতারামি করবি, ভয় পেলে আমার কাছে ছুটে আসবি, ব্যাস এটুকুই চাই। ভুলেও কোনোদিন নিজের এহেন নরম স্বভাবের ঊর্ধ্বে গিয়ে কপটতা কিংবা ছলচতুরির ভান ধরবি না। যেদিন আমি এসব দেখব সেদিন তোকে কিন্তু নিজ হাতে জবাই করব, মাইন্ড ইট। শুকনো ঢোক গিলে মাহি শান্ত হয়ে পা দুটো শূন্য ঝুলিয়ে দাঁড়িয়ে রইল মানবের বক্ষ ভাঁজের কাছে। মুগ্ধ থামলো খানিক, চোয়াল শক্ত করে নিঃশ্বাস ফেলল সহসা। মেয়েটাকে সেভাবেই এক হাতে তুলে রেখে এগোলো সম্মুখে। গটগট পায়ে সিঁড়ি বেয়ে নামতে গেলে হুড়মুড়িয়ে ওঠে মাহি, তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে আওড়ায়, এ কি, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? নামান বলছি, আমি এখনো ফ্রেশ হয়নি তো। মুগ্ধের নির্লিপ্ত প্রতিউত্তর তা কর্ণগহীরে প্রবেশ করতেই মুখে কুলুপ আটল মাহি। তর্ক করে লাভ নেই, লোকটা থোড়াই শুনবে ওর কথাগুলো। রাজকীয় ডাইনিং টেবিলে সেজেছে 5 ধরনের বিশেষ নাস্তার এলাহি আয়োজন। সুরঘানে মৌমো করছে পুরো ডাইনিং এরিয়া। রুর মানবের ব্যস্ত পদযুগল মাত্রই প্রবেশ করলো সেথায়। ওদিকে তার উপস্থিতি টের পেয়ে তক্ষুনি ততস্থ হলেন সকলে, সরে গেলেন 5 হাত দূরে। মুগ্ধ নির্বিকারে এগিয়ে এসে বসল নিজ সিংহাসনের ন্যায় রাজকীয় আসনে। মেয়েটা তখনও তার হাতের বাঁধনে ধীরলয়ে তাকে বসিয়েছে নিজ ইস্পাত দৃঢ় উরুর ওপর। সম্পূর্ণ কাণ্ডে বিমূঢ় মাহি, মুখ ঘুরিয়ে রেখেছে অন্যত্র। ততক্ষণে মুগ্ধের সামনে দেয়া হয়েছে রাশিয়ার বিখ্যাত সিরেনেকি এবং ব্লিনি। এক হাতে বড়সড় একখানা ফ্রক তুলে দক্ষ কায়দায় তুলতুলে প্যানকেকগুলো ছিঁড়ছে গম্ভীর মানব। রয়ে সেই খাদ্যাংশটুকু ফর্কের ডাগায় আটকে তা আলগোছে বাড়িয়ে দিল মাহির মুখের কাছে। গমগমে গলায় শুধালো, মুখ খোল। তক্ষুনি অন্যত্র মুখ ঘোরায় মাহি, বিরক্তিতে মুখ কুচকে বলে ওঠে, পারবো না, আমি এখনো ব্রাশ করিনি, ইয়াক। নীরবে শুনল মুগ্ধ, পরপরই হাতে থাকা ফ্রকটা আলগোছে নামিয়ে রাখলো প্লেটের এক কোণে। ডান হাতে মাহির নরম তুলতুলে চোয়ালখানা আচমকা আঁকড়ে ধরে মুখটা ঘুরিয়ে আনে নিজের দিকে। তার এহেন কাণ্ডে ভরকায় মাহি। গোটানো কপালে মুখ খুলতেই যাবে অমনি রুর মানব করে বসলো আর এক কাণ্ড। তক্ষুনি কোনোরূপ বলাকা ছাড়াই অধর দিয়ে আঁকড়ে ধরল মানবীর তুলতুলে অষ্টপুট। গভীর থেকে গভীর হচ্ছে সে বেপরোয়া স্পর্শ। অধর সুধা পানে মত্ত রুর মানব, ক্ষণে ক্ষণে ঢোক গিলছে বেশ। মাহি হতবম্ব, পেট গুড়গুড় করছে তার, গুলে উঠছে সর্বাঙ্গ। এই বুঝি মুখ ভরে বমি উগড়ে দিবে সে। অথচ লোকটাকে দেখো, সে তো থামছেই না। মাহির অবস্থা বেগতিক হচ্ছে ক্রমশ। তা বোধ হয় টের পেলেন রুর মানব। কোনোরূপ তারা না দেখিয়ে রয়ে শুয়ে ছাড়ল সপ্তদোষের অধর। এদিকে ছাড়া পেয়ে যত্রতত্র নিজেকে সামলাতে তৎপর মাহি। তক্ষুনি দুহাতে উল্টো পিঠে অনবরত ঘষতে লাগলো নিজের সিক্ত অধর যুগল। বাঁকা চোখে তা অবলোকন করে ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। বৃদ্ধা আঙুল দিয়ে আলগোছে মুছে নিল নিজে অধর কোণ। খানিক হাঁপাতে হাঁপাতে শুধালো, এখনো ব্রাশ করতে হবে? তক্ষুনি বমি বমি ভাব ধরল মাহি, গা গুলিয়ে ওঠার ন্যায় বুকের কাছে চাপলো হাত। অস্পষ্টে বলেই বসলো, সিজনাল খবিস একটা, ইয়াক খচ্চর। বিড়বিড়িয়ে বলা কথাটাও বেশ শুনল মুগ্ধ। অলক্ষ্যে ঠোঁট কামড়ে ধরে রেখে ফের ফর্ক তুলল হাতে। খাবারটুকু আবারও মাহির মুখের কাছে এগিয়ে দিয়ে চেয়ে রইল কিয়তক্ষণ। মাহির আর কী বা করার, না চাইতেও গোমরা মুখে আলগোছে মুখে তুলল খাবারটুকু। রুরমানব দেখল তা, পরপরই একই ফর্কের আগায় খাবার তুলে নিজেও খেতে লাগলো বড্ড গুছিয়ে। মাহি আরদৃষ্টে দেখছে সব। মনে মনে লোকটার এহেন গুছিয়ে খাওয়া দেখে প্রশংসাও করলো হয়তো, তবে মুখ ভাব ধরেছে গম্ভীর। মুগ্ধ ফের মেয়েটার মুখে খাবার তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, কদিন ঘর ছেড়ে বের হবি না, যা লাগবে জাস্ট অর্ডার দিবি, সামনে হাজির হয়ে যাবে, খাবার দাবার ঘরেই করবি। খাবার চিবোতে ব্যস্ত মাহি, গুছিয়েছে কপালের চামড়া। লোকটা হুট করে এসব কেন বলছে, আগে তো বলেনি। কৌতূহলতায় বুধ মানবী মুখ খুলে কিছু জিজ্ঞেস করতেই যাবে তার আগেই মুখগহ্বরে খাবার ঠেলে দিল মুগ্ধ। গম্ভীর মুখে বলে উঠল, পরে কথা বলিস, আগে খেয়ে নে। সহসা কথা থেমে গেল মাহির। আনমনে খাবার চিবোতে গিয়ে হুট করে হেঁচকি উঠে গেল তার। অথচ তার এহেন সামান্য হেঁচকিতে তৎক্ষণাৎ অস্থির হলো মুগ্ধ। অস্থির কায়দায় দ্রুত বেগে সম্মুখ হতে পানি ভর্তি গ্লাসটা আলগোছে তুলে দিল মেয়েটার মুখের কাছে। অন্য হাতে মাহির পিঠ ডলতে ডলতে উদ্বিগ্ন স্তরে আওড়ালো, আর ইউ ওকে? লম্বা ঢোকে প্রায় অর্ধেকটা পানি গিলে থামল মাহি। হাঁপিয়ে উঠেছে মেয়েটা। তার ওপর লোকটার অমন একের পর এক প্রশ্ন। মাহি মৌন, অথচ মুগ্ধ বিচলিত কায়দায় দুহাতের রুক্ষ আজলায় তুলে রেখেছে মেয়েটার ক্ষুদ্র মুখ। এরই মধ্যে টেবিলের কাছে এসে দাঁড়ায় আফ্রিকান পুরুষ মেড।
রতমুখে আরেকটু খাবার সার্ভ করছে মনস্টারের পাতে। ঠিক তখনই মাহি কেসে ওঠে সামান্য। সে কাশির শব্দে আনমনে দৃষ্টি উঠে গেল লোকটার। তা হলো কাশিরত মায়াবিনী রমণীর পানে। সাহায্যকারীর সৌজন্যতাবশত আগ বাড়িয়ে টেবিল হতে একখানা রুমাল তুলে মাহির পানে ঠেলে এগিয়ে দেয় লোকটা। তা দৃশ্যমান হতেই থমকায় মাহি। কাস্তে কাস্তে ভুলবশত যেই না হাত বাড়িয়ে বারন্দ রুমালটা তুলে নিবে, অমনি রুরমানব নিজ উরু হতে আলগোচে নামিয়ে দাঁড় করালো তাকে। মাহি হতবুদ্ধি ন্যায় ভাব ধরল তক্ষুনি। অন্যমনস্ক ভঙ্গিতে মুগ্ধের মুখ পানে তাকাতেই আঁতকে ওঠে মেয়েটা। এ কি, লোকটার বাদামে চোখ দুটো অমন লাল হয়ে গেল কেন? দৃঢ় চোয়ালটা অমন থরথর করে কাঁপছে কেন? ঘাড় এবং কপালের রগগুলো অমন দগদগ করছে কেন? সে কি রেগে গেছে? ভয়ের তো মানবী শুকনো ঢোক গেল তৎক্ষণাৎ। ভয়ে সিটিয়ে গেল কদম জোড়া। ওদিকে সাপের ন্যায় ফোঁস করতে থাকা রুরমানব আচমকা ক্ষুব্ধ বাঘের ন্যায় হুঙ্কার তুলে ঝাঁপিয়ে পড়ল পার্শ্ববর্তী লোকটার ওপর। ডান হাতের হিংস্র থাবায় লোকটার মুখখানা এক ঝটকায় টেবিলের গায়ের সঙ্গে আটকে রেখে অন্য হাতে অনবরত হিংস্র আঘাতে থুবড়ে দিতে লাগলো লোকটার অন্ধকার মুখাবয়ব। একের পর এক জোরালো পাঞ্চের হিংস্রতায় থেতলে যাচ্ছে মানবের মুখ, ভেঙে গুড়িয়ে যাচ্ছে মুখাবয়বের অস্থি কাঠামো, উষ্ণ তাজা লৌহতে মেখে যাচ্ছে চারপাশ। লোকটা যেমন চিৎকার করে কাঁদছে, ঠিক তেমনই হিংস্র গর্জন তুলছে মুগ্ধ। হাউ ডিয়ার ইউ বাস্টার্ড, হাউ ডিয়ার ইউ! ওর দিকে রুমাল আগালি কোন সাহসে? ওর দিকে হাত বাড়ালি কোন সাহসে? কোন সাহসে তাকালি ওর দিকে, ইউ ব্লাডি অ্যাজ হোল! মুগ্ধের অমন জোরালো পাঞ্চে কয়েক পলকেই বিকৃত হলো লোকটার মুখ। দেহে খাঁচা প্রাণ ছেড়ে পাখিটা বোধহয় উড়ে গিয়েছে ইতিমধ্যে। ওদিকে এহেন দৃশ্য সচক্ষে কয়েক সেকেন্ড দেখতে পারলেও পর মুহূর্তে দেখবার আর সাধ্য পায়নি মাহি। তড়িঘড়ি করে দুহাত মুখে ঢেকে হাউমাউ করছে মেয়েটা, কাঁপছে রুরমানবের হিংস্রতায়। মুগ্ধ থামল, সম্পূর্ণ বিধ্বস্ত করে ছাড়ল লোকটাকে। পরক্ষণে লহুতে মাখামাখি হাতখানা সবেগে ঝাঁকিয়ে আলগোচে ঘাড় বাঁকিয়ে তাকায় সে। অগ্নিদৃষ্টি জোড়া নিক্ষেপ করলো কাঁদে থাকা মাহির ওপর। নির্লিপ্ত ভঙ্গিতে পা দুটো এগিয়ে এসে দাঁড়ালো তার। রয়ে শুয়ে হাঁটু ঠেকল মেঝেতে। নির্বিকার কায়দায় হাত উছিয়ে ক্রন্দনরত রমণীর মাথার ওপর স্পর্শ বসাতেই তক্ষুনি কেঁপে ওঠে মাহি। ভয়ার্ত ঢোক গিলে মুখের ওপর থেকে হাত সরিয়ে সহসা ছিটকে সরে যায় পেছনে। তার এহেন কাণ্ড দেখে কপাল গোছায় মুগ্ধ। নিজে থেকে হাঁটুতে ভর দিয়ে আরেকটু এগিয়ে এসে থমথমে কণ্ঠে আওড়ালো, ভয় পাচ্ছিস কেন? আমি তো এমনই। ভয়ার্ত ঢোক গিলছে মাহি। পেছাচ্ছে কয়েক হাত, কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে আওড়াচ্ছে, ছবেন নামাই, আপনি একটা পাগল! আচমকা সাইকোপ্যাথের ন্যায় ঘাড় কাত করে হাসলে মুগ্ধ। আলগোছে আঙুলের ডগায় চুলকালো নিচু কপাল। পরপরই অতি শান্ত অথচ ভয়ানক কণ্ঠে প্রত্যুত্তর করল, হ্যাঁ জানি তো, তবে তুই হয়তো জানিস না আমি কার জন্য পাগল। ভয়ার্ত মাহি অত কিছু বোঝার স্থিতিতে নেই। কাঁদতে কাঁদতে তক্ষণে উঠে চলে যেতে চাইলে বাদ সাধল মুগ্ধ। তৎক্ষণাৎ সপ্তদশী পায়ের গোড়ালি বরাবর আঁকড়ে ধরল তার শক্তপোক্ত হাত। মাহি থমকায়। তটস্থ লক্ষণে দাঁড়িয়ে কাঁপতে থাকে শেরফ। মুহূর্ত ব্যয়ে তার পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। পরপরই পেছন থেকে আঁকড়ে ধরে মেয়েটার সুদীর্ঘ কোমল কণ্ঠা। মাহি দম খিচে দাঁড়িয়ে আছে। তন্মধ্যে কর্ণগহ্বরে ভেসে এলো মুগ্ধের ভরাট কণ্ঠ, তোর দিকে হাত বাড়ানো মানে সাক্ষাৎ মৃত্যু, এটা কি তুই জানিস? শুকনো ফাঁকা ঢোক গিল মাহি। তা দেখে অলক্ষ্যের ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। তড়িত মেয়েটাকে ছেড়ে দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো সম্মুখে। দুহাতে রুক্ষ আজরাই রমণীর পেল্লব মুখখানা আলতো করে তুলে নিয়ে গমগমে গলায় বলল, কলকাতা যাচ্ছি কয়েকদিনের জন্য, ফিরে আসবো তোর বার্থডেতে। এই ফাঁকে নিজেকে যথাসম্ভব তৈরি কর। এবার দুনিয়া এসপার ওসপার হয়ে গেলেও তুই আমার হাত থেকে ছাড়া পাচ্ছিস না, জেনে রাখ। তরাক চোখ তুলল মাহি। হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, আপনি সত্যিই কলকাতা যাচ্ছেন? চোখের পলক ফেলল মুগ্ধ। বোধহয় এটাই তার উত্তর। ধীরলয় আলতো করে অধর ছুঁয়ে দিল রমণীর ললাটে। বেশ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে রইল মুগ্ধ। রয়ে শুয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে শরীর ঘুরিয়ে দাঁড়ায় সে, পা বাড়ায় উল্টো পথে। ঠিক তখনই তার কর্ণগহ্বরে ভেসে এলো মাহির স্বস্তি ভরা কণ্ঠ, আলহামদুলিল্লাহ। মুহূর্তে থমকায় মুগ্ধের পদযুগল। ঘাড় বেঁকে যায় ফের। কপালে চামড়া গঠিয়ে সে কেমন সন্নিগ্ধ কালে প্রশ্ন ছুড়ল, তুই কি বললি? হকচকায় মাহি। অনবরত কসলায় নিজ হাত, কাপা কাপা কণ্ঠে আওড়ায় কোনো রকম, না মানে কই। এ পর্যায়ে ঘুরে এসে দাঁড়ায় মুগ্ধ। ঘাড় কাত করে হাসল খানিক, মাথাটা সামান্য ঝুঁকিয়ে শুধালো, আমি চলে যাচ্ছি বলে খুশি হলি? বোকার ন্যায় ওপর নিচ মাথা নাড়াতে গিয়ে সহসা থমকে যায় মাহি। পরক্ষণে নিজেকে শুধু দুপাশ ঘাড় নাড়াতেই হাসি প্রগাঢ় হলো মুগ্ধে। ধীরে সুস্থে মুখখানা নিয়ে গেল মেয়েটার কানের কাছে, ফিসফিসিয়ে আওড়ালো,
তোর বাদবাকি জীবনের প্রতিটি মুহূর্তে আমার অভিশপ্ত কালদৃষ্টি লাগুক। আমি বিনে তোর সকল সুখ শান্তিতে মহাপ্রণয়ের দহন চলুক। বুক কেঁপে ওঠে মাহির। সন্দিষ্ট দৃষ্টিজোড়া উঁচিয়ে তাকাতে রুরমানব এক ঝটকায় এক হাতে পাঁজা কোলে তুলে নিল মেয়েটাকে। এহেন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। পড়ে যাবার ভয়ে তক্ষুনি আঁকড়ে ধরে রুরমানবের কাঁধ। মুগ্ধ নির্লিপ্ত চাহনি দিল শুধু। একটুখানি ঝুঁকে এসে মেঝে থেকে আলগোছে তুলে নিল মাহির জুতো জোড়া। অতঃপর সপ্তদশীকে নিয়েই এগোলো সম্মুখে। মাহি হতবম্বে কণ্ঠে আওড়ালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কলকাতা। এহেন নির্বিঘ্ন প্রত্যুত্তরে আকাশ ভেঙে পড়ল মাহি। তাকিয়ে রইল বিস্ময় নিয়ে। পর মুহূর্তে এই লোকটার অমন উদ্দেশ্যকে সরাসরি নাকচ করবার পায়তারা না দেখিয়ে উল্টো অধর ভিজিয়ে ভিন্ন প্রসঙ্গে বলল, আমি কিউটিকে ছাড়া যাব না। ওকে এনে দিন আগে। মুগ্ধ হাঁটছে, পেন্ট হাউস ছেড়ে নামছে পাহাড় আঁকাবাঁকা পথ দিয়ে। নির্বিঘ্নে আচমকা অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, ওলে লে আমার সোনা পাখিটা লে, কিউটিকে লাগবে সোনা। হাঁ করে তাকিয়ে রইল মাহি। এ আবার কোন লোক? তবুও নিজের হতবাকতা সাইডে চাপিয়ে সে আওড়ায়, এনে দিন ওকে। ওকে গো, এনে দিব, কিন্তু তার আগে যে আমারও একটা শর্ত মানতে হচ্ছে তোকে বান্দির মেয়ে। কী শর্ত? শর্ত হচ্ছে ওই বান্দির ছেলেকে আনার পর তোকে একদিক দিয়ে কাটবো, আর এক দিক দিয়ে ওকে কাটবো। তারপর দুজনকে একসঙ্গে বারবেকিউ করে প্রাড়াকে খেতে দিব। বল এবার, শর্তে রাজি? থাকলে তুই রাজি, এক্ষুনি ডাকবো কাজী। সহসা আঁতকে ওঠে মাহি। মুখ গোমড়া করে বলে ওঠে, থাক, লাগবে না। রানওয়ের পথ ধরেছে মুগ্ধ। মাহি এতক্ষণ চুপ থাকলেও আচমকা বলে উঠল, আরে আমাকে অন্তত একটা ব্যাগ তো নিতে দিন। শুধু হাত আর পা নিয়ে চলে গেলে থোড়াই চলবে? সপ্তদশীর উদ্বিগ্ন বাক্যে নির্লিপ্ত রুরমানব। পায়ের গতি সচল তার। শক্তপোক্ত হাতের বিশাল জোরে তুলে রেখেছে তুলোর ন্যায় সদৃশ্য মানবীকে। সপ্তদশীর উদ্বিগ্ন বাক্যে নির্লিপ্ত রুরমানব। পায়ের গতি সচল তার। শক্তপোক্ত হাতের বিশাল জোরে তুলে রেখেছে তুলোর সদৃশ্য মানবীকে। অন্য হাতে নির্বিকারে ধরে রেখেছে সপ্তদশীর জুতো জোড়া। মাহি দু হাতে জড়িয়ে রেখেছে মুগ্ধের ঘাড়। ইতস্তত কণ্ঠে আওড়াচ্ছে এক দু অক্ষর। রুরমানব নীরবে শুনে যাচ্ছে সব। দুর্দম্য পায়ের গতি তার এগোচ্ছে অদূরে সগৌরবে দাঁড়িয়ে থাকা প্রাইভেট জেটের পানে। নিষ্পাপ রমণী ফের ইতস্ততায় আওড়ালো, অন্তত পড়ার জন্য কিছু। বাক্যটুকু সিক্ত জীব ঘষে বেরোনোর ফুরসত অবধি পেল না বোধ হয়। তার পূর্বেই মাহির কর্ণগহ্বরে পৌঁছালো মুগ্ধের নির্লিপ্ত কণ্ঠ, তুই কিছু না পড়লেও আমার কোনো অসুবিধা নেই সিগনোরা, বরং এতে আমার অর্ধেক কষ্ট কমে যাবে। ইউ নো না, আই জাস্ট হেট ওয়েস্টিং টাইম। রুরমানবের এহেন বেভাস প্রত্যুত্তরে লজ্জায় মরি অবস্থা মাহির। তক্ষুনি নত হলো তার ঘাড়। কপলদয়ে হুট করে দেখা মিলল একরাশ লজ্জালু লালিমা। উপচে পড়া লজ্জাগুলোকে এক প্রকার ঢাকনা দিয়ে মানবী তড়িত ঝাঁঝালো ঢালল কণ্ঠায়। দাঁত খিচে শুধালো, আপনার মুখ কি একটু লাগাম নেই, নির্লজ্জ বেয়াদব লোক? গালের ভাঁজে জিভ ঠেলল মুগ্ধ। পরপরে রক্ষ দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করল পিয়ার্সিং করা নিজ নিম্নাংশের ঠোঁট। কণ্ঠে দুষ্টুমি প্রলেপ লেপে আওড়ালো, শুধু মুখে নয়, আরও বহু কিছুতেই লাগাম নেই আমার। তুই চাইলে এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারি। সহসা জিভের ডগায় দাঁত বসালো মাহি। আলগোছে চাপড়ালো নিজ কপাল। কোন কুক্ষণে এই লোকটার সঙ্গে কথা বলতে এসেছিল সে? মাহি মুখ কুচকে নেয় বিরক্তিতে। খানিক বাদেই ফের গমগমে গলায় বলে ওঠে, সেখানে গিয়ে পড়বোটা কি? কিছু তো নিতে দিচ্ছেন না। তক্ষুনি পায়ের গতিতে রুখ টানল মুগ্ধ। পর্বশৃঙ্গের ন্যায় উচ্চ দাম্ভিক ঘাটটা বাঁকিয়ে তাকালো পরপরই। দৃষ্টি করল তীক্ষ্ণ। ঠোঁটের কোণে আচমকা এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেস টেনে কণ্ঠে একরাশ অহংকারী অভিজাত্য ঢেলে শুধালো, জাস্ট চিল মাই গার্ল। সামান্য কিছুর জন্য রোজ দিয়ে সিগনোরা এত চিন্তা মানায় না। তোর কাজ শুধু রানীর মতো থাকা। বিনিময়ে তোর পায়ের কাছে গোটা সাম্রাজ্যের সুখ এনে দেওয়ার দায়িত্ব কেবল আমার। যখন যা লাগবে জাস্ট মুখ বুঝে মনে মনে ভেবে নিবি একবার। চোখ খুললেই দেখবি সামনে হাজির। এক্ষেত্রে কাপড় তো নেহাত হাতের ময়লা মাত্র। কলকাতার মাটিতে তোর কদম স্পর্শ করার পূর্বেই রায় জমিদার বাড়িতে গোটা একটা মার্কেট চলে আসবে সিগনোরা। সো ওইসব চিন্তাভাবনা বাদ দিয়ে জাস্ট ফোকাস অন মি। আজকের পর্বটা এখান অবধি রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য বাসে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।